মার্কেট আজকেও ছাড় দেয়নি, মার্কেট আজকেও কিন্তু নিচে নেমেছে। এখন হুড়হুড় করে এই যে মার্কেট নিচের দিকে আসছে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আজকে কি এবার কি আমাদের কেনার সময় এসেছে? আমরা কি কিনে নেবো এখান থেকে? নাকি আরও বড় পতন হতে পারে? একটা ইম্পর্টেন্ট লেভেল ২৩,৮০০ কে ভেঙেছে। বারে, বারে আপনাদেরকে আমি বলেছি ২৩,৮৬০, ৮৪০ এর লেভেলটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল। সেটাকে কিন্তু ভেঙে নিচের দিকে এসেছে। নিচের দিক থেকে অবশ্যই একটা বাইং এর মতো আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি আমাদের কি কিনে নেওয়া উচিত? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসছে। আমি খালি লেভেলের উপরে কাজ করব। নিফটিকে আপনারা কিনবেন না বিক্রি করবেন না ফিউচার কিনবেন, আমি সে সমস্ত কিচ্ছু জানি না। আমি আপনাদেরকে কোনো রকম পরামর্শ দিচ্ছি না। কিন্তু মার্কেটের সাপেক্ষে কী ধরনের ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। তো এই আলোচনাতে যেতে গেলে পরে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে যে মার্কেটে এই যেটা পড়লো সেই পড়ার কারণগুলো কী? যতক্ষণ পর্যন্ত না কারণগুলোকে পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারবেন, ওই উপর থেকে ইউএস এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে এমন করে বুঝলে চলবে না, একটু ডিপে গিয়ে বুঝতে হবে এবং দেখতে হবে কোন সেক্টরগুলোতে বেশি প্রভাব পড়ছে, কোন সেক্টরগুলো কেমন করছে, মার্কেট কি খামখেয়ালির মতো আচরণ করছে কিনা। তাহলে পরে আমি তাদের মানে আলোচনার সাপেক্ষে বা কোনো নিউজের সাপেক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারি কিনা, এই সমস্ত কিন্তু আমাদেরকে বিচার করতে হবে। তো প্রথম নাম্বার যেটি আসে সেটি হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে একটা ঝামেলা, সেটা আমরা সবাই জানি। ইউএস এবং ইরানের মধ্যে যে ঝামেলাটি এলো, সেই ঝামেলাটি মধ্যপ্রাচ্যে সেটা কিন্তু ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে। যে সর্বশেষ খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ইয়েমেনের ইরান সমর্থিত যে হুতি বিদ্রোহীরা রয়েছেন, তারা কিন্তু কি করছেন না, রেড সিতে সৌদি তেলের ট্যাঙ্কারের উপরে কিন্তু আক্রমণ করেছে। অর্থাৎ নতুন আবার একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই খবরের জেরে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আপনারা আগের দিন দেখেছেন ১০০-তে। আমি ফেসবুকে একটা কমেন্ট দিয়েছিলাম যে এনজয়, $১০০ পৌঁছে গেল। তো ক্রুড অয়েলের দাম বাড়ছে, আর ক্রুড অয়েলের দাম যদি এরকম অনিয়ন্ত্রিতভাবে বাড়ে, একটুখানি আজকে কমেছে ৯৭, এই মুহূর্তে যে ট্রেড করছে ৯৭-৯৮। তো ক্রুড অয়েলের একটুখানি দাম এই যে বৃদ্ধির জন্য কি হচ্ছে না, বিভিন্ন দেশে, ভারতের মতো দেশে মূল্য বৃদ্ধির কারণে ট্রেড ডেফিসিট হতে পারে এবং ইনফ্লেশন বাড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে, যার জন্য ইনভেস্টরদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হতে পারে এবং ভয় সৃষ্টি করে থাকতে পারে। যদিও নিচের দিক থেকে একটা বাইং এসেছে, কারণ ব্যাংকিং সেক্টর বলুন, আইটি সেক্টর বলুন, সেখানে একটু আমরা শক্তি প্রদর্শন দেখেছি, যার জন্য কিন্তু মার্কেটকে ধরে রেখেছে। তেলের দাম বাড়ার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে অটো সেক্টরে, এনার্জি সেক্টরে, মেটাল সেক্টরে, রিয়েলটি সেক্টরে, এইগুলোতে, এবং আমরা সেই মতো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে প্রভাব পড়ছে। দ্বিতীয় নম্বর কারণ যেটি আবার নতুন করে একটি চাড়া দিয়েছে, সেটা হচ্ছে ট্যারিফ। এতে একটাতে হলো না, আরেকটি আমাদেরকে যোগ দেওয়া হলো ট্যারিফের সমস্যা। এবং এই ট্যারিফ কি বলছে না, ভারত সহ ৬০টা দেশের উপরে ১০ থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে বলে একটা খবর পাওয়া যাচ্ছে। তাহলে গ্লোবাল ইকোনমিতে ট্রেড ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউএসের যে ১০ বছরের 10 ইয়ার্স বন্ড, আমি জানি না আমার এই চ্যানেলে কতজন 10 ইয়ার্সের বন্ড ইল্ডসকে দেখেন, বন্ড ইল্ডসকে তারা দেখার চেষ্টা করে। সেটা কিন্তু বেড়ে ৪.৭১% হয়ে গেছে। তো ৪.৭১%-এর কাছাকাছি, আমি ডেটাতে একটু সামান্য একটু ভুলও হতে পারে। তা বন্ড ইল্ড বাড়লে পরে কি হচ্ছে না, ফরেন ইনভেস্টররা ইমার্জিং মার্কেট থেকে তাদের ক্যাশকে তুলে নিয়ে সেফ হেভেনে তারা কী করে না, ইনভেস্ট করে দেয় বলে এইরকম করে মনে করছেন যে এইটা হলে পরে এনারা করতে পারেন। যারা বড় বড় অ্যানালিস্ট রয়েছেন তারা কিন্তু এটা ভাবনা চিন্তা করছে। এই যে ম্যাক্রো ইকোনমিক একটা অনিশ্চয়তা, তার কারণে ফিনান্সিয়াল এবং ব্যাংকিং সেক্টরে ব্যাপকভাবে আমরা লং আনউইন্ডিং দেখছি, যা ব্রডার ইন্ডেক্সের সেন্টিমেন্টকে কিন্তু ধীরে ধীরে কী করছে, একটা বিয়ারিশ করে তোলার চেষ্টা করছে। ব্যাংকিং সেক্টরে আমরা পজিটিভিটি কিন্তু দেখেছি শেষ অবধি। এফআইএর যে ম্যাসিভ সেল অফ, সেটাও কিন্তু করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এফআইরা কিন্তু বিক্রি করে দিচ্ছে, কিন্তু নিচের দিক থেকে বড় কিছু কোম্পানি রয়েছে, বড় কিছু সেক্টর রয়েছে, যেমন আইটি সেক্টর, তারা কিন্তু কি করেছে না, নিচের দিক থেকে একটা গেইন করেছে, একটা নিচের দিক থেকে ওপরে তুলে নিয়ে এসছে। আমরা যদি চেক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। একটু যদি আমরা ব্যাংকিং সেক্টরকে দেখার চেষ্টা করি বা বড় সেক্টর, তাহলে আমরা দেখতে পাবো যে দেখুন ব্যাংক নিফটি পজিটিভ, দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটি একমাত্র পজিটিভ এই বাজারে। এবং যদি আমি আরও একটু নিচে যাই,
তাহলে আপনারা দেখতে পাবেন যে দেখুন আমাদের আর একটি সেক্টর যেটি গুরুত্বপূর্ণ, এই যে নিচের দিকে এলে আমরা দেখতে পাবো, সেটা এই যে দেখুন পিএসইউ ব্যাংক 0.58% পজিটিভ। তাছাড়া দেখুন প্রাইভেট ব্যাংক যেটা রয়েছে সেও কিন্তু পজিটিভ নয়, কিন্তু 0.01% নেগেটিভ, ওটা পজিটিভের মতোই আপনি ধরতে পারেন। তো এছাড়া আরেকটু শক্তি দিয়েছে দেখুন কনজিউমার ডিউরেবলস, আর আমাদের দিয়েছে সেটা হচ্ছে মিডিয়া 1.86%, ফার্মা দুর্বল হয়েছে একই রকম, মিড স্মল হেলথ কেয়ার ইন্ডেক্স একটুখানি পজিটিভিটি দিয়েছে, এছাড়া এফএমসিজি একটুখানি পজিটিভিটি দিয়েছে, আইটি সেক্টর 0.82%-এর মতো বেড়েছে। তো এরা বাড়ার কারণে আমাদের মার্কেট ধসে যাওয়া থেকে উদ্ধার হয়েছে। এবং কিছু Q1 রেজাল্ট আসছে, যে Q1 রেজাল্টগুলো কিছু কোম্পানির না ভালো আসছে, যেটি এখনো পর্যন্ত মার্কেটকে কি করে রেখেছে, ধরে রেখেছে, আটকে রাখার চেষ্টা করছে। আর নচেত মার্কেটকে পড়ে যাওয়ার জন্য যা যা উপকরণ লাগে তাই উপকরণের কিন্তু কোনো অভাব নেই। তো এই অবস্থাতে এই খবরগুলো কেন শুনলেন যে আপনি নতুন করে এখানে কিনবেন কি কিনবেন না? আমি ডেলি টাইম ফ্রেমে একটুখানি আপনাদেরকে অ্যানালিসিস দিচ্ছি। ডেলি টাইম ফ্রেমে খুব ভালো করে যদি এখানে আপনি একটা দাগকে টেনে দেন বা জায়গাকে টেনে দেন, তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু এই জায়গাটাতে কি রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এখানে এখনো পর্যন্ত সে কিন্তু লোগুলোকে ওপর থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং ট্রেন্ড লাইনটা ওপর থেকে করছে। যদিও এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে, এখানে কিন্তু হায়ার লো প্যাটার্ন তৈরি করছে। সুতরাং কোনো রকম সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারেন না। এখান থেকে একবার বাইং হয়ে উপর দিকে গেছে, সুতরাং সাপোর্ট এলে পরে তো আমার বাই করা উচিত। আমি কি বাই করব? কারণ যখন দেখবেন যে এলোপাতাড়ি কোনো ষাঁড় ছুটে বেড়াচ্ছে, যেখানে খুশি গুঁতিয়ে দিতে পারে, তখন কিন্তু আপনাকে একটু সাবধান হওয়া উচিত। হতে পারে এর আগের বার এখান থেকে বাইং হয়েছে, আপনার কাছে একটা অপরচুনিটি মিস হতে পারে, কিন্তু আপনি তার জন্য একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে দুম করে দেখবেন এখানে খুললো কি এখানে খুললো, তার থেকে বাঁচা যেতে পারে। যা খুশি এখানে সিদ্ধান্ত হতে পারে। এখানে কিন্তু প্রপার আমরা পাচ্ছি না যে মার্কেটের উপরের দিকে যাচ্ছে। কেন আমরা যদি ছোট এইটুকু রেঞ্জকে নিই, তবেই আমরা দেখতে পাবো যে মোটামুটি একটা হাফ ট্রেন্ডের মতো নিচের জায়গাতে এসছে। হতে পারে, নাও হতে পারে। আপনি আগে সাস্টেন করতে দিন, তারপর সিদ্ধান্ত নেবেন। আর যদি বুকের পাটা থাকে আপনি কিনতে পারেন উইথ স্ট্রিক্ট স্টপ লস। কিন্তু আমি আপনাকে কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি বলছি যে এই সাপোর্টে কিন্তু বাই করা উচিত। আর নিফটিকে তো ডাইরেক্ট বাইও করা যায় না। সুতরাং আপনারা কীভাবে করবেন সেটা আপনাদের বিষয়। কিন্তু আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি সাপোর্টে বাই করতে হয়, কিন্তু সাপোর্টকে যদি ভেঙে নিচে আসে তাহলে কিন্তু আপনাকে স্টপ লস নিতে হবে। যদি সেই স্টপ লস নেবার ক্ষমতা আপনার থাকে তাহলে আপনি বাই করতে পারেন, আর নচেত ধীরে চলো নীতি নিতে পারেন। যেহেতু বিভিন্ন ধরনের যা খুশি ঘটনা করতে পারে, সকাল বিকেলে কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু জানে না, জানে একজনই। সে যা খুশি করতে পারে এবং ডিস্টার্ব করে দিতে পারে। সুতরাং সাবধানে চলা ভালো। আমরা নিফটির অ্যানালিসিস করতে বসেছি 27 তারিখের জন্য। 100 পয়েন্ট নিচে নেমেছে, 23,767। এই মুহূর্তে ক্লোজিং দিয়েছে। দেখুন নিচের দিক থেকে অনেকখানি তুলে নিয়ে এসছে। মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সে ধাক্কা খাচ্ছে। ওই আমাদের 120 24,000-এর রেঞ্জ কিন্তু এখনো পর্যন্ত না ভাঙেছে, মানে উপরের দিকে। সুতরাং আমরা কোনো পজিটিভিটিতে নেই। উইকলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে দেখব যে সেই 24,120 রেঞ্জের পর একদম স্ট্রংলি ক্লোজ করছে উইকলিতে। সুতরাং আমাদের চোখের সামনে 23,450 লেভেলটি রয়েছে, যেখান থেকে সাপোর্ট সে নিতে পারে। আমরা ডেলি টাইম ফ্রেমে আসি, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। ডেলি টাইম ফ্রেমে আমি আপনাদেরকে একটা ইন্ডিকেটারের সাহায্যে লেভেল দেখিয়েছিলাম। আমাদের অনেকেরই মনে আছে নিশ্চয়ই 24,116, যেখানে সেই 6-7 লেভেলটি ছিল। তারপরে যেটা 300 লেভেলে যাওয়ার কথা, এই লেভেলটি পৌঁছালো, কিন্তু তারপরে আর পৌঁছালো না, ধাক্কা খেয়ে নিচে নামছে। তো যদি ছোট টাইম ফ্রেমের বিষয়টাকে বোঝেন, ছোট্ট জায়গাতে, আমি তো বড়োভাবে দেখালাম, তাহলে দেখতে পাচ্ছেন একটা ডাউন ট্রেন্ডের মুখে রয়েছে। এখন ডাউন ট্রেন্ডের মুখে যদি ডাউন ট্রেন্ড তাকে যেতে হয়, ভালো করে তাকিয়ে দেখুন এই মার্কেট এখান থেকে রয়েছে, এখান থেকে আবার সে উপরে উঠতে পারে এবং তারপর সে নিচে নামতে পারে। এমন হতে পারে এই ট্রেন্ড লাইনকে ভেঙে সে নিচে যেতে পারে, রিটেস্ট করতে এবং তারপর নিচে নামতে পারে। তাহলে অনেক রকমের সম্ভাবনা কিন্তু হচ্ছে। আপনি ট্রেন্ড লাইনের মুখে দাঁড়িয়েছেন, আবার এই দিক থেকে ট্রেন্ড লাইনের মুখে দাঁড়িয়েছেন। এই দুটো মিলিয়ে এখানে একটা স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে এবং সেই জায়গাটাতে এসে মার্কেট সাপোর্ট নিয়েছে। আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই।
ম্যাজিক দেখাচ্ছে আমার ইন্ডিকেটরের সাহায্যে। আমি যখনই এই ইন্ডিকেটরটি লাগিয়ে দেবো আপনারা দেখতে পাবেন সেই লেভেলটা কি সুন্দরভাবে ইউনিকলি কাজ করেছে। তাকে দেখতে পাচ্ছেন ১৬,১১৬কে যখন স্ট্রংলি ক্লোজ করেছে, মার্কেট নেক্সট টার্গেটে ডট টু ডট এসেছে এবং সাপোর্ট নিয়েছে। ২৩,৬০৮ সাপোর্টের এরিয়া, সেখান পর্যন্ত লো লাগিয়ে একদম মার্কেট ধীরে ধীরে ওপর দিকে ওঠার চেষ্টা করছে। ওপর দিকে ওঠার চেষ্টা করলেও এই হাই, এই যে লো, সেখানে সে রেজিস্ট্যান্স পেয়েছে, এটি স্বাভাবিক। তো হতে পারতো এটাকে ভেঙে যদি যেত তাহলে এখানে রেজিস্ট্যান্স পেত, তাই এখানে সে রেজিস্ট্যান্স পেয়েছে। আপনি এই দুটো লেভেলকে দাগ দিয়ে বসে থাকুন। মার্কেট যদি এই লেভেলের উপরে খোলে এবং এখানে সাপোর্ট নেয় তাহলে পরের জন্য ভাববেন। ছোট ছোট জায়গাতে সে সাপোর্ট মানে রেজিস্ট্যান্স পেতে পেতে ওপরের দিকে যাবে। লেভেলকে আপনি পেলেন। আর যদি আমাদের আঁকা প্রাইস অ্যাকশন দেখতে চান তাহলে দেখতে পাবেন যে সেখানেও কোনো ভুল নেই। মার্কেট এখানে এসে ক্লোজ করেছিল, মার্কেট খুলেছে নিচে, অর্থাৎ যেখানে খুলছে সেখানে সাপোর্ট আছে। এত কিছু না বুঝে সাপোর্টে চোখ বন্ধ করে আমাদের বাই করতে পারি। পিন পয়েন্ট করতে গেলে পরে ইন্ডিকেটরের প্রয়োজন রয়েছে, আর না হলে পরে এখান থেকে আমরা বাই করে আমরা যদি উপর দিকে যাই তাহলে আমাদের গ্রিন লেভেল যেখানে রয়েছে, অর্থাৎ আরেকটি লেভেল রয়েছে, আরেকটি ট্রেল লাইন রয়েছে, এই তিনজন মিলে এখানে মিশছে। আগের দিনের লো, এখানকার ট্রেন্ড লাইন, এখানকার ট্রেন্ড লাইন, এই সব মিলিয়ে এখানে একটি ভালো রকম রেজিস্ট্যান্স তৈরি করেছে, যেখানে ধাক্কা খাবে, এটাই স্বাভাবিক। এরপরে আমরা চলে আসি ধরুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। আমরা কারণ দেখলাম এবং 1 ঘন্টা টাইম ফ্রেমেও আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে সে উপর দিকে যাচ্ছে। কোনো একটা জাদু বলে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে রয়েছে। এখানে ধাক্কা খাচ্ছে, এটাই স্বাভাবিক, ধাক্কা খাবে এবং মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে তখন এখানে ধাক্কা খাবে। এখান থেকে সাপোর্ট নিচে উপরের দিকে যাচ্ছে, খুব ভালো কথা। একটা লেভেল থেকে আর একটা লেভেলের গল্প। এবারে চলে আসুন, আচ্ছা এখানে একটা জিনিসকে আপনারা দেখুন, আমি এটাকে মুছে দিই এবং আমি এখানে একটা ট্রেন্ড লাইন আপনাদেরকে আঁকতে বলেছিলাম, একটা জোনকে আলোচনা করছিলাম, একটা ডাউন ট্রেন্ড চ্যানেলের কথা আমি কিন্তু বলেছিলাম। সেই ডাউন ট্রেন্ড চ্যানেল দেখুন, যখনই সেই চ্যানেল থেকে বেরিয়েছে চ্যানেলে ঢোকার জন্য হাঁক করছে এবং ঢোকার পর সেই চ্যানেলটাকে সে মেনটেন করছে। সুতরাং সেই গল্পটা চলছিল না, সেই গল্পটা কিন্তু চলছে। সেই গল্পটাকে ভেঙে উপরের দিকে যেতে হবে। সুতরাং একটুখানি সময় দিন, একটুখানি বুঝুন যে কীভাবে কী হচ্ছে। চলে আসুন আপনারা 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখতে চান তাহলে দেখবেন যে এই জায়গাটাতে যারা সেন্সেক্সের অ্যানালিসিসের ক্ষেত্রে একই রকম অ্যানালিসিস দেখিয়েছি আপনাদেরকে। এই জায়গাটাতে কি করছে, একবারে যখন বটমে এলো তখন বটমে এসে কিন্তু লোগুলোকে ধীরে ধীরে তোলার চেষ্টা করছে। সে এখানে একটা ডবল বাটন তৈরি করছে ঠিকই, কিন্তু একটা লোগুলোকে তুলতে সে দেখুন লোটা যখন ব্রেক করলো এবং তারপর সে উপরের দিকে গেল, কিন্তু এখানে সে থামছে। প্রাইস অ্যাকশন তো বলছে এখানে একটি রেজিস্ট্যান্স আছে, কারণ এটি আগের দিনের সাপোর্ট নিয়েছিল। সুতরাং এই অঞ্চলে সে এসে রেজিস্ট্যান্স নেবে, এটা স্বাভাবিক। যেটি ছিল সাপোর্ট সেটা রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে, কারণ প্রাইস নিচের দিক থেকে যাচ্ছে। ভেরি ফাইন। কিন্তু আমরা যদি পিন পয়েন্টেড দেখতে চাই তাহলে আরেকটি ইন্ডিকেটর আমি ব্যবহার করছি, যেটি আপনাদের লেভেলসগুলোকে কাজে লাগবে। আপনারা দেখুন ইন্টারডে লেভেল একদম সুন্দর আঁকা, যেখানে রেজিস্ট্যান্স আছে এবং রিভার্সেবল জোন, সেই জন্য মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স করেছে। মার্কেট যখন এখানে এসছে, এখানে গেছে একটা লেভেল থেকে একটা লেভেল, লোটাকে তুলে এই লেভেলকে দেখুন এখানে ধাক্কা খেয়েছে, রিটেস্ট করেছে, নেক্সট লেভেলে গেছে, রিটেস্ট করেছে। এই অংশকে ভাঙতে গেলে ডে হাই, এখান থেকে এখান পর্যন্ত একে ভাঙবার জন্য মার্কেট একটা বড় দাদাকে তৈরি করেছে। এক দাদা টাচ করেছে, এখান থেকে প্রফিট বুকিং হয়েছে, ধীরে ধীরে এখানে কাজ করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল লেভেল। কালকেও কিন্তু এই লেভেলটি কাজ করবে, এই লেভেলগুলো কাজ করবে মোটামুটি। যদি বিরাট গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তাহলে আলাদা কথা, আর নচেত কিন্তু এই লেভেলগুলো ভূমিকা থাকবে, এটা স্বাভাবিক। এবারে 5 মিনিট টাইম ফ্রেমে আসুন। 5 মিনিট টাইম ফ্রেমেও যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে মার্কেট যখন একবার উপরের দিকে ওঠার চেষ্টা করলো, কেন এখান থেকে উপরের দিকে উঠে গেল না? আপনার কাছে যদি এই লেভেলটি থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার সামনে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটাকে আগে ভাঙুক, তারপর আমি উপরের দিকে যাব। তো ভাঙলো না, এখানে ধাক্কা খেলো, এখানে ধাক্কা খেলো, টাচ করলো, একটি লেভেল থেকে একটি লেভেল টাচ করলো এবং ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে এলো। এখানে একটু পজ নেবার চেষ্টা করলো, উঠলো এবং দেখুন নিচের দিকে রিটেস্ট করছে। আমি বড় করি তাহলে দেখতে পাবেন। এতদিন যদি আপনি দেখেন তাহলে এইগুলো দেখলে পরে আমার আঁকা লেভেলগুলোর উপরে আপনাদের একটা ভরসা তৈরি হবে। তাকেই দেখুন ব্রেকডাউন করেছে এবং তারপর যখন গেল একটা রিটেস্ট করলো এবং তারপর মার্কেট এলো এই লেভেলের কাছাকাছি। এখান থেকে লোগুলোকে ধীরে ধীরে তুলতে সে কিন্তু উপরের দিকে গেল। এই লেভেলটাতে তাকিয়ে দেখুন, এখানে সে গুরুত্বপূর্ণ লেভেলটি একে ব্রেকডাউন করলো, রিটেস্ট করলো এবং তারপর উপর দিকে চলে গেল। তো স্বাভাবিক পরপর আপনার কাছে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে পৌঁছাচ্ছে এবং উপরের দিকে গিয়ে এই লেভেলটাকে সে ব্রেক করতে কিন্তু পারছে না, চেষ্টা একটা করছে কিন্তু ব্রেক করতে পারছে না। তো আমরা দেখব যে এই লেভেলকে ব্রেক করতে পারে কি পারে না।
এখানে একটা জোনের মধ্যে আবদ্ধ রয়েছে। এখন মার্কেট যদি কালকেও এখানে খোলে তাহলে আপনি দুটোর মধ্যে একটা দিকের ব্রেক করার জন্য অপেক্ষা করে থাকুন, কারণ এই লেভেলটাকে বারে বারে সাপোর্ট দিচ্ছে। যদি উপর থেকে আসে এবং ফার্স্ট ক্যান্ডেলকে ব্রেক করে নিচে নেমে যায় এবং ক্লোজ করে এবং উপর দিকে যাবার সময় রিটেস্ট করে, তখন আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। তো যাই হোক, নিফটি নিয়ে যেহেতু আপনাদের হাতে সময় রয়েছে, সুতরাং আমি একটুখানি আলোচনা করলাম নিফটিকে নিয়ে। আশা করি আপনাদের নিফটিটি আলোচনা ভালো লাগবে এবং ভালো লাগছে। যারা আগ্রহী তারা শুনুন এবং বেড়ে ওঠেন জীবনে। আজকে ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সফলতা আমি কামনা করছি।